আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার গল্পের লাস্ট পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। অনেকের কথায় একজন মুরব্বী লোক ভিত থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, বাবা, আমি তোমাদের বাড়ির ড্রাইভার ছিলাম। তোমার আব্বুর নাম আরমান সিকদার, আর আকাশ সাহেব নাকি ওনার বন্ধু ছিল। প্রায় সময় তোমাদের বাসায় আসতো। একদিন যখন আমি তোমাদের নিয়ে স্কুলে আসি, সেদিন বাসায় গিয়ে দেখতে পাই আকাশ সাহেব তোমার আব্বু আম্মুকে খুন করেছে। পুরো বাড়ি রক্তে রঙিন। পাশেই তোমার আব্বু আম্মু নিতদেহ পড়েছিল। তোমাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি, কিন্তু ওরা আমার খোঁজ খবর নিয়ে আবার আমাকে ধরে ফেলে। আমি তাদের বুঝতে দিইনি আমি যে সবকিছুই দেখেছি। পরে আকাশ সাহেব আমার কাছ থেকে তোমাকে নিয়ে আসে। তবুও আমি তোমার খোঁজ খবর নিতাম, কিন্তু তোমার সাথে কথা হয়ে উঠছিল না। তুমি আমাকে মাফ করে দিও বাবা। লোকটার কথাগুলো শুনে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে নিজের বাবা মনে করে দিনের পর দিন তার জন্য খেটে খুঁটে নিজের জীবনটাকে নরকে পরিণত করেছে, সেই মূলত তার বাবাই না, তাকে টাকার খনি হিসেবে ব্যবহার করেছে। রাজ আকাশ সাহেবের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে দৌড় দিয়ে কলার টান দিয়েই মাটিতে ফেলে দিয়ে মুখের মাঝে লাগাতার পাঁচ মারতে থাকে। মুখ দিয়ে গোল গোল করে রক্ত প্রবাহিত হচ্ছে। রাজ বলল, তুই আমার আব্বু আম্মুর খুনি, আর আমি কিনা তোকে বড় লোক বানানোর জন্য নিজের জীবনটাকেই দিয়ে দিতে বসেছিলাম। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি বললাম, আহ রাজ, এত তারা কিসের? এখনো তো আসল কাহিনী রয়েই গেছে। একটু ধৈর্য ধর, সবকিছু জানতে পারবি। কথাগুলো বলেই অনেক আস্তে আস্তে ঐশীর সামনে গিয়ে দাঁড়ায়। ঐশীর গালে হাত দিয়ে বলতে শুরু করে, ঐশী, তোমাকে অনেক সত্যি জানার আছে। হয়তো তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ তোমাকে এখন তোমার জীবনের চরম সত্যর দিকে এনে দাঁড় করাবো। সবকিছু তোমার উপর ছেড়ে দিব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। ঐশী, আনাপ চৌধুরী তোমার আব্বু না। আনাপ তোমার আব্বু আম্মুকে মেরে তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করে। ঐশী বলল, অনেক, এতক্ষণ যা যা বলেছো সব মেনে নিয়েছি। আমার আব্বু মাফিয়া। আমার আব্বু তোমার আব্বুকে খুন করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, আর এখন বলছো আমার আব্বু আমার আব্বুই না। এটা কিভাবে বিশ্বাস করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে আমার আব্বু তোমার আব্বুকে মেরে সম্পত্তি হাতিয়ে নিয়েছে? প্রমাণ দিতে পারবে কি আমার আব্বু মাফিয়া ডেভিল? আমি বললাম, জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমাকে এমন প্রশ্ন করবে। আনাপ চৌধুরী কি তোমাকে তোমার বাড়ির পিছনে স্টোর রুমের দিকে যাওয়ার জন্য দিত? ঐশী চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে, কারণ আনাপ চৌধুরী ঐশীকে ছোট থাকতেই স্টোর রুমের আশেপাশেও যেতে দেয়নি। ঐশী অনেকের দিকে তাকিয়ে উত্তর দেয়। ঐশী বলল, না। আমি বললাম, কারণ কেন জানো ঐশী? তোমার নিজের আব্বুকে আনাপ চৌধুরী স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। অনেক কথাগুলো বলার সময় ক্যাম্পাসে আরো দুইটা গাড়ি প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে সাইফুল বের হয়ে আসে। সাইফুলকে পুলিশের পোশাকে দেখে সবাই অবাক হয়, কারণ সবাই জানে সাইফুল এই ভার্সিটিতে পড়ে। ঐশী, তিশা আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার অবস্থা দেখে অনেক বলে, সাইফুল ভার্সিটিতে ছদ্মবেশে ছিল। সে একজন পুলিশ অফিসার, আমাকে সাহায্যের জন্যই আনা। আর সাইফুল আমার আগে থেকেই বন্ধু ছিল। তাদের কথার মাঝেই সাইফুল গাড়ির দরজা খুলে দিতেই একজন আদি মানুষের মতো লোক বেরিয়ে আসে। সবাই লোকটাকে দেখে কেমন আটকে ওঠে, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো ইয়া লম্বা লম্বা, একেবারে আদি মানুষ। সাইফুল লোকটাকে অনেক আর ঐশী তাদের সামনে এনে দাঁড় করায়। লোকটার সামনে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে করে রেখেছেন। মনে হচ্ছে এই সূর্যের আলোকে উনি ভয় পাচ্ছেন। অনেক বছর ধরে ঘরবন্দি থাকার জন্য আলোকে সহ্য করতে পারছে না। অনেক লোকটার উদ্দেশ্য করে বলেন, মারুফ সাহেব, সামনের দিকে তাকিয়ে দেখুন। আপনার সেই ছোট্ট ঐশী আজ কত বড় হয়ে গেছে। দেখেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে। অনেকের কথাই লোকটা ঐশীর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, চাহনির মাঝে মায়া ভরা। লোকটা আস্তে আস্তে ঐশীর কাছে যায়। ঐশীকে মা বলে ডেকেই জড়াই ধরে কান্না করে দেয়। আনাপ চৌধুরী বললেন, বাহ অনেক, বাহ। তোকে আমি চামচা বানানোর জন্য সেই দিন এনেছিলাম, কিন্তু তুই তো আমার সবকিছুই নষ্ট করে দিলি। তবে আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমিও প্রস্তুতি নিয়ে এসেছি। তোরা সবাই বের হয়ে আয়। আনাপ চৌধুরীর কথা শুনে ক্যাম্পাসের সব দিক থেকে তার ছেলেপুলে ক্যাম্পাস ঘেরাও করে নেয়। ঐশী বলে, আব্বু তুমি? আনাপ চৌধুরী বললেন, হ্যাঁ রে, অনেক এতক্ষণ ঠিকই বলেছে। আমি তোর আব্বু নয়, তোর আব্বু মারুফ সাহেব। আমি তোকে ছোট থেকে বড় করি, কারণ মারুফের সব সম্পত্তি তোর নামে লেখা। আর তোকে যদি ছোট সময়ে মেরে ফেলতাম তাহলে সমস্ত সম্পত্তি সরকারের কাছে চলে যেত। তাই তোকে এতদিন আদর স্নেহ করে বড় করি। এই সামনে তোর জন্মদিন, তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতাম, কিন্তু মাঝখান থেকে অনেক সব নষ্ট করে দিল। আমি তো স্টোর রুমে তালা দিয়ে রেখেছি, তাহলে অনেক মারুফকে কিভাবে পেল? আমি বললাম, পাপীরা যতই পাপ করুক একসময় তারাও ফেসে যায়। সেম তুইও আনাপ চৌধুরী। বেশ কিছুদিন আগেই কি মনে করে তোদের বাড়ির পেছনে স্টোর রুমের দিকে যাই। আসার সময় কারো আত্মদান শুনে থমকে যাই। আরো কাছে গিয়ে জানতে পারি কোনো মানুষের। তখন জানালা দিয়ে টপকে ভিতরে গিয়ে মারুফ সাহেবকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। একটু আশ্চর্য হই, কারণ একজন মানুষকে কিভাবে বেঁধে রাখলো।
ঘরের ভিতরে এতটা ভয়ঙ্কর, ক্ষণিকের জন্য মনে হলো এটা বাংলাদেশের আয়নাঘর। তারপর আস্তে আস্তে মারুফ সাহেবের কাছ থেকে সবকিছু জানতে পারি। আসলে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, এটাই হলো তোর সাথে মিস্টার আনাফ চৌধুরী। আনাফ চৌধুরী বললেন, বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হবে। তবে একটা কথা কি জানিস, তুই এখনো বাচ্চা রয়ে গেলি। তোর আব্বুর সমস্ত সম্পত্তি আমরা নিইনি, আর তোর আব্বুকেও আমরা মারিনি। আর তোর আব্বু স্ট্রোক করে মারা গেছে, কে বলেছে তোকে? তোর আব্বুর খুন করা হয়েছে। তবে তুই বললি আমি মাফিয়া কিং ডেভিল। আরে আমাকে আরেকজন মাফিয়া কিং ডেভিল বানিয়েছে। আমরা সবাই তার আন্ডারে কাজ করি, তাকে খুঁজতে যাস না, তাহলে তুই এমনিতেই মারা পড়বি। দূরে থাক তার থেকে, এতেই তোর মঙ্গল। আনাফ চৌধুরীর কথার মাঝখানে আকাশে বলে ওঠে, আমরা তোমার সম্পত্তির কিছুটা নিয়েছি, এটা আমরা স্বীকার করি। তবে আমরা তোমার আব্বুর মৃত্যুর শোকে শোকাহিত, আর আমরা আমাদের ইচ্ছেতে তোমার আব্বুর সাথে বেইমানি করিনি। তার জন্য আমাদেরকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়। তোমার আব্বুর সমস্ত সম্পত্তি হলো তোমার। কথাটা বলার আগেই কোথা থেকে দুইটা বুলেট এসে আনাফ চৌধুরী ও আকাশ সাহেবের কপাল বরাবর লাগে। তারা দুইজন মাটিতে লুটিয়ে পড়ে। অনেক তাকিয়ে দেখে একটা মোটরসাইকেলের দুইজন মুখোশধারী লোক গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। অনেক পিস্তলটা হাতে নিয়ে গুলি করতেই যাবে, এমন সময় রাজ অনিককে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। অনেক মাটিতে মুখ থুবড়ে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ একটা গুলি এসে অনেকের শরীর ভেদ করে দিত। কিন্তু রাজ অনিককে ধাক্কা দিয়ে ফেলে, নিজেই গুলির শিকার হয়। রাজের কাঁধ বরাবর একটা গুলি এসে লাগে। অনেক মাটি থেকে দৌড়ে রাজকে এসে ধরে। অনেকের চোখে আতঙ্ক, কারণ আজ রাজ না থাকলে রাজের জায়গায় সে থাকতো। আমি বললাম, আমি না তোর শত্রু, তাহলে বাঁচালি কেন? আমি মরলে তো তোর ভালোই হতো, তোর জায়গায় তুই থাকতি, কেউ বাধা দেওয়ার থাকতো না। রাজ বলল, অনেক, আমি অনেক খারাপ কাজ করেছি রে। তবে জানিস, সবসময় চিন্তা করেছি আমার ফ্যামিলিকে ভালো রাখার। আমি সবসময় আলাদা থেকেছি, সবার আড়ালে। সেই ছোট্ট সময় থেকে আকাশ সাহেব আমাকে আড়ালে রেখেছে, আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তাদের জন্য কি না করেছি। আর আজ সত্য জানলাম, আকাশ সাহেব আমার আব্বুই না, আর আমি তাদের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। আমি আর খারাপ হতে চাই না। অনেক, আমাকে একটা সুযোগ দে, তোর আব্বুর খুনিকে ধরার জন্য আমিও তোর সাথে থাকবো। একটা বার সুযোগ দে ভাই। রাজের কথায় অনেকের চোখ দিয়ে পানি চলে আসে, কারণ অনেক রাজের চোখে করুণা দেখতে পাচ্ছে। আর রাজ সত্যি আহত। যাকে নিজের সব মনে করেছে সে তাকেই ব্যবহার করেছে। অনেক রাজকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি, টান দিয়ে বুকের মাঝে নিয়ে নেয়। আমি বললাম, রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গা দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। রাজ বলল, আমি খারাপ হতে পারি, ওয়াদা নষ্ট করিনি। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। অনেক রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলে রাজকে হাসপাতালে নিয়ে যেতে, আর বাকি গার্ডদের বলে চলে যেতে। সাইফুল অনেককে কিছু বলতে গিয়েও বলেনি, কারণ অনেক সাইফুলকে ইশারা দিয়ে চলে যেতে বলেছে। সাইফুল ঐশীর আব্বুকে, রাজকে, বাকিদেরকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা। গুলাগুলির জন্য ক্যাম্পাসের সবাই পালিয়েছে। অনেক আস্তে আস্তে উঠে সামনে থাকা ঐশীর কাছে যায়, হাঁটু বাস করে বলতে থাকে, ছোট সময় থেকে সেই অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। ঐশী, জানো, আমি ভালোবাসার কাঙ্গাল। আমার একটু ভালোবাসার দরকার। ছোট সময় আব্বুকে পাইনি। জানো ঐশী, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করত, তোকে সামনে থেকে কখনো আড়াল করেনি। সেই আব্বুকে ওরা মেরে ফেললো। ঐশী, আমি কিছুই করতে পারিনি। তখন থেকেই ভালোবাসা নামক মায়াটাকে বড্ড মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষ বলে দূর করে তাড়িয়ে দিত। ঐশী, আমি না ভালোবাসার কাঙ্গাল, আমাকে একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি, আজন্ম তোমাকে ভালোবেসে পার করে দিব। সেই টেনে প্রথম দেখাতেই তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। তার নাম হয়তো আমি দিতে পারবো না, তবে ঐশী, আমি তোমাকে অনেক ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? ঐশীর চোখে পানি, অনেকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, কারণ অনেক তাকে এত ভালোবাসে তা ঐশীর অজানা। আসলেই ভালোবাসা এমন একটা জিনিস যা হুট করেই মানুষের মনে এসে কড়া নাড়ে। মানুষ খুবই অদ্ভুত প্রাণী, যাকে সবসময় ঘৃণা করে হুট করে তাকেই ভালোবাসতে শুরু করে। একটা গান আছে না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই গানটাই উল্টিয়ে এমন হলেও পারতো, মানুষের মন বোঝা নয় রে নয় সোজা। ঐশী হাঁটু ভাঁজ করে অনেককে জড়িয়ে ধরে, সারা মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে অনেক যুগ ধরে ভালোবাসার ক্ষুধার্ত। অনেক মুচকে হাসি দিয়ে উড়িয়ে দেয়। আজ তার ভালোবাসার পূর্ণতা পেল। বস, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি, কিন্তু অনেককে মারতে পারিনি।
অনেকের জায়গায় মাফিয়াটা চলে আসে। তোদের দিয়ে ঠিক করে একটা কাজও হয় না। অনেকের শ্রবণ শক্তি হরিণের ন্যায়, আর ঘ্রাণ শক্তি পিঁপড়ার ন্যায়। অবশ্যই ঘ্রাণ শুকতে শুকতে আমার পর্যন্ত এসে যাবে। তোদের আসার দরকার নেই, তোরা অন্য কোথাও চলে যা। অনেক তোদের খোঁজ করতে করতে অবশ্যই চলে আসবে। কথাগুলো বলে অজানা লোকটি কল কেটে দেয়। এমন সময় একটা মহিলা এসে ঘরে প্রবেশ করে। মহিলাটি লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না, তোমার এমনটাই হবে। ছেলেটাকে কতই না কষ্ট পেতে হয়েছে, কাউকে ছাড়বে না। যদি শোনে তুমি তার আব্বুকে খুন করেছ, তোমাকেও ছাড়বে না। সত্যের জয় অবশ্যই হবে। কথাগুলো বলে মহিলাটা ঘর থেকে বের হয়ে যায়। লোকটা চেয়ারে হেলান দিয়ে সিগারেটের টান দিয়ে বসে চিন্তা করতে থাকে। অনেকে সে তার আব্বুর সাথেই মেরে ফেলতো, কিন্তু অনেকের আব্বুর অর্ধেক সম্পত্তি অনেকের নামেই করে দেয়। যদি অনেককে ছোটবেলায় মেরে ফেলতো তাহলে সব সম্পত্তি সরকারি ফাউন্ডেশনে চলে যেত। তাই অনেককে বাঁচিয়ে রাখা, কিন্তু সে জানতোই না অনেক সবার আড়ালে র এজেন্সিতে চলে যাবে। অনেক যে র এজেন্সিতে তা সে আজকেই জানতে পারে। অনেকের সম্পর্কে সব জেনে কেঁপে ওঠে। এখন তার মনে হচ্ছে দুধ দিয়ে কালসাপ পুষে নিত। অজানা লোকটি আর ভাবতে পারছে না। ফোনটা নিয়ে একজনকে কল দেয়। এইদিকে সাইফুল রাজকে হাসপাতালে এনে গুলি বের করায়। কিছু গার্ডদের দিয়ে মারুফ সাহেবকে সেলুনে পাঠিয়ে চুল দাড়ি কাটিয়ে আনে। অনেক আর ঐশী হাসপাতালে এসে পৌঁছায়। রাজ এখন সুস্থ, বাড়ি নিয়ে যেতে পারবে। অনেক চিন্তা করে সবাইকে নিয়ে আকরাম চৌধুরী যেখানে থাকতো সেখানে নিয়ে যাবে। সবাইকে নিয়ে অনেক বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে প্রবেশ করতেই আকরাম চৌধুরীর স্ত্রী এসে ঐশীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, ঐশী, তোকে কিছু সত্যি বলার দরকার। আমি তোর আসল আম্মু, বা আকরাম তোর আব্বু নয়। আকরাম তোর আব্বু আম্মুকে মেরে ফেলেছে। আমি তোদের বাড়িতে কাজ করতাম। তোর আব্বু আম্মুকে মেরে তোকে দেখে রাখার জন্য আমাকে রাখে। কথাগুলো বলে কান্না করতে থাকে। তখনই মারুফ সাহেব প্রবেশ করে। ওনাকে দেখেই নীলিমা বেগম অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে, তখনই মারুফ সাহেব বলে, তোর আর কিছু বলতে হবে না, আমাদের সবার জন্য খাবার রেডি কর। রহিমা নীলিমা বেগম দুইজন রান্না করতে চলে যায়। সবাইকে রুম দেখিয়ে অনেক নিজের রুমে গিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। কে তার আব্বুকে মারতে পারে? তখনই অনেকের মনে পড়ে যায় তার আব্বু তো তাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। অনেক দৌড়ে যায় ব্যাগের কাছে, কারণ তার আব্বু শেষ স্মৃতি নিজের কাছেই রেখেছিল। অনেক ব্যাগের সামনে গিয়ে হাতে নিতেই ইঞ্জেকশনের ন্যায় কি জানি পিঠের মধ্যে পুশ করা হয়। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হতে শুরু করে। যখন চোখ খুলে তখন নিজেকে একটা বিশাল মাঠের মধ্যে আবিষ্কার করে। ভালো করে খেয়াল করে দেখে এটা তাদের ময়মনসিংহ কলেজের মাঠ। তাকিয়ে দেখে ঐশী, রাজ, মারুফ সাহেব সবাইকে বেঁধে রাখা হয়েছে। অনেকের মাথাটা ঝিমঝিম করে ওঠে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। ভালো করে তাকানোর শক্তি পর্যন্ত নেই। তখনই এক বালতি গরম পানি অনেকের শরীরে ঢেলে দেওয়া হয়। শরীর পুড়ে যাওয়ার উপক্রম। অনেক সজোরে চিল্লিয়ে ওঠে। তখনই একটা কণ্ঠস্বর শুনতে পায়। আস্তে আস্তে মাথাটা উপরে তুলে তাকিয়ে দেখে একজন অজানা লোক, মুখে মাস্ক, মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে পাক্কা মাফিয়া। অজানা লোকটি অনেককে বলতে থাকে, ভাতিজা কেমন আছিস? তোর প্রাণ তো কই মাছের প্রাণ রে। এত লোক লাগানোর পরেও তুই দিব্যি আমার পর্যন্ত পৌঁছে গেলি, কিন্তু আজ তোকে মরতে হবে। তোকে বাঁচিয়ে রাখলে আমার নিজের ক্ষতি। কখনো শুনেছিস একই জঙ্গলে দুইজন রাজা থাকে? শুনিসনি? তাই আমিও চাই তোকে মেরে আমি রাজত্ব চালাবো। বলেই লোকটা হাসতে থাকে। লোকটার ভয়েস শুনে অনেকের মাথায় চক্কর দিয়ে উঠল, কারণ ভয়েসটা আর কারো না, তারই আপন চাচা আকরাম সাহেবের কণ্ঠস্বর। তার মানে সবকিছুর পিছনে আকরাম সাহেব ছিল। অনেক কাপা কাপা কণ্ঠে বলে, চাচ্চু তুমি? আকরাম সাহেব বলে, হরে বাপ, আমি সবকিছুর মাস্টার মাইন্ড। কি করতাম বল? তোর আব্বুকে না মারলে আমি কিভাবে সম্পত্তি পেতাম? আচ্ছা শোন, তোকে একটা গল্প বলি। শফিউল নামে একজন লোকের সুখের সংসার ছিল। লোকটা একজন বড় বিজনেসম্যান ছিল। লোকটা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের সুখের সংসার খুব ভালোভাবেই যাচ্ছিল। লোকটার ঘর আলো করে তাদের একটা ছেলে সন্তান হয়। ছেলেটার নাম দেওয়া হয় আয়ান মাহমুদ। কিন্তু তাদের সুখের সংসার বেশি দিন টিকেনি। শফিউল সাহেবের স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। দেশ বিদেশ ঘুরেও লাভ হয়নি। শেষ সময়ে ওনার স্ত্রী ছেলে আয়ানকে দেখে রাখার জন্য শফিউল সাহেবকে বলে আবার আরেকটা বিয়ে করতে। তখন উনি ওনার বিধবা পিয়েকে বিয়ে করেন। ওনার পিয়ের একজন ছেলে ছিল। জানিস ছেলেটা কে? সবাই আকরাম সাহেবের কথায় তার দিকে তাকিয়ে আছে। অনেক মাথাটা নিচু করে রেখেছে। আকরাম সাহেব আবার বলতে শুরু করে, ছেলেটা আর কেউ না, আমি ছিলাম, বলে হাসতে থাকে। আকরাম সাহেবের কথায় সবাই বিস্মিতভাবে তাকিয়ে আছে। তাদের মাথায় কিছুই ঢুকছে না। তবে অনেকের আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে থাকে। আকরাম সাহেব আবার বলতে থাকে,
শফিউল সাহেব আয়ানকে খুব ভালোবাসতেন, তার সাথে আমার মাও তাকে আমার থেকেও বেশি ভালোবাসতো। এগুলো আমার একদম সহ্য হতো না। আয়ানের আসল মা মারা গেছে, তা আয়ান কখনো জানতেই পারিনি। তবে একদিন আম্মু আমাকে রুমে নিয়ে সবকিছুই বলে, তখন থেকেই চিন্তা করতে থাকি কিভাবে আয়ানকে রাস্তা থেকে সরানো যায়। কারণ শফিউল সাহেবের সব সম্পত্তি আয়ানের নামে করে দিয়েছিল, আর আমি সৎ ছেলে, তাই আমাকে উনি একটা কোম্পানি দেয়। আমি আয়ানকে খুব হিংসা করতাম, তবে তাকে কখনোই বুঝতে দিইনি। তাই চিন্তা করি একজন একজন করে সবাইকে মারবো। তার জন্য একদিন আমাদের গাড়ির ব্রেকটা কেটে দিই, যেটা করে আয়ান কলেজে যেত। কিন্তু আম্মু আর শফিউল সাহেব ওই দিন আয়ানের গাড়িটাই শপিং করার জন্য নিয়ে যায়, যার ফলে ব্রেক ফেল করে ওনারা ওই দিন মারা যায়। ওই দিন অনেক কেঁদেছি, কারণ যতই হোক আমার আম্মুই তো ছিল। তবে সব রাগ আয়ানের উপর যায়। যেখানে তার মরার কথা ছিল সেখানে আমার আম্মু মারা গেছে। সেদিন থেকে চুপ থাকি। আস্তে আস্তে সময় যেতে থাকে। আয়ান বিয়ে করে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ফারিয়াকে, যাকে আমি পছন্দ করতাম, তাকেই আয়ান বিয়ে করে নেয়। সেদিন থেকে চিন্তা করি সব কয়টাকে মেরে আমি সব কিছুর রাজা হব। কিছুদিন পর শুনতে পারি ফারিয়া গর্ভবতী। ডেলিভারির দিন হাসপাতালে আমি ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ফারিয়াকে মেরে ফেলি। কিন্তু ফারিয়ার গর্ভ থেকে জন্ম নেয় অনিক। মাঝখানে অনিক আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আয়ান অনিককে আস্তে আস্তে বড় করতে শুরু করে। আনাফ আর আকাশকে আমি ফারিয়ার ভাই বানিয়ে পাঠাই। আয়ানকে ফকির বানিয়ে দিই। আয়ান এসে আমার কাছে আশ্রয় নেয়। তবে আয়ান ছিল খুবই চতুর। সে হাল ছাড়েনি, সবকিছুর বিষয়ে খোঁজ নিতে শুরু করে। লাস্ট পর্যায়ে জেনে যাই আমি সবকিছুর পেছনে। ওই দিন আয়ানকেও মারতে হয়, স্ট্রোক বলে চালিয়ে দিই। তবে অনিকের নামে কিছু সম্পত্তি লিখে দেওয়া যায়। তার জন্য অনিককে আমার কাছে রেখে বড় করতে থাকি। সেখানেও একটু গেম খেলেছি। রাধিকাকে দিয়ে আমি অনিককে মার খাওয়াইতাম, যাতে অনিক আমার কথা মেনে চলে আর আমাকে বিশ্বাস করে। কিন্তু রাধিকা ছিল খুব নরম মনের। সে অনিককে মেরে আবার যখন অনিক ঘুমিয়ে যেত তখন মলম লাগিয়ে দিত মারের জায়গাগুলোতে। সম্পত্তি লিখে নেওয়ার জন্য সাদিয়াকে দিয়ে গেম খেলাই। অনিককে বের করে দিই। সাদিয়া করতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তবে অনিক যে রয় জিনসতে তা জানতাম না। যাই হোক, এখন অনিকের সাথে সাথে বাকিদেরও শেষ করে দিতে হবে বলে আকরাম সাহেব হাসতে থাকে। আকরাম সাহেবের কথায় অনিক অবাক। কত সুন্দর করে গেম খেললো। তারই সৎ চাচা, যাকে আপন খুব আপন মনে করত সেই সৎ, আর যাদের ঘৃণা করত তারাই আপন বের হলো। তার মানে সাদিয়া আর রাধিকা চাচি নির্দোষ। বাহ, দুনিয়াটা কতই অদ্ভুত। যাকে আপন বাবা হয় সেই বের হয় শত্রু, আর যাকে শত্রু বাবা হয় সেই হয় আপন। অনেক উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, বাহ চাচা, তোমার মাস্টার প্ল্যানিং অসাধারণ। তবে ছোট্ট একটা ভুল করে ফেলেছ। ভুলটা হচ্ছে সাইফুল তোমার গুপ্তচর, তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর আমার যাবতীয় খবর সাইফুল তোমাকে দিত। আমি জানতে পারলাম কিভাবে, তাই তো? রাতে যখন আমি নিজের ঘরে যাই তখন একজনের ফিসফিস করে আলাপ শুনতে পাই। ফলো করে দেখি সাইফুল কার সাথে জানি কথা বলছিল। কান পেতে শুনতে পাই আজকে রাতে নাকি আমাদেরকে কার কাছে নিয়ে যাবে। তখনই আমি আমার লোকদের মেসেজ দিয়ে রাখি। অনিকের কথায় আকরাম সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে যায়। আকরাম সাহেব চিল্লিয়ে বলে, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে তার লোকদের ইশারা করে অনিককে মারার জন্য আসতে। অনিক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রশির মধ্যে টান দিয়ে হাত খুলে ফেলে। হিরো স্টাইলে এক একজনকে মাটিতে লুটিয়ে দেয়। বাকি কয়েকজন বন্দুক বের করে গুলি করতেই যাবে, এমন সময় সবাইকে মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম সাহেব দেখে পুরো মাঠ কমান্ডো দিয়ে ভরে গেছে, পালানোর কোনো সুযোগ নেই। তবুও আকরাম সাহেব দৌড় দেওয়ার সাথে সাথে অনেক আকরাম সাহেবের পায়ে গুলি করে। একে একে সবার বাঁধন খুলে দেয়। ঐশী বাঁধন খোলার সাথে সাথে দৌড়ে এসে অনিককে জড়িয়ে ধরে। অনিক সবাইকে ইশারা করে নিয়ে যেতে। ঐশীও চলে যায়। অনিক একজনকে ইশারা করতেই সাইফুলকে নিয়ে আসা হয়। দেখে বোঝাই যাচ্ছে বেধরমভাবে পিটানো হয়েছে। অনিক সাইফুলকে বলে, তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই কি করলি? আমার সাথেই বেইমানি করলি। যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসিস না। অনিকের কথায় সাইফুল খোঁড়াতে খোঁড়াতে চলে যায়, কারণ তার বলার কিছুই নেই। সে নিজে অনুতপ্ত। বেইমানি করার পরেও ছেড়ে দিয়েছে, এটাই অনেক। অনিক আকরাম সাহেবকে বলে, তোমাকে আমি আমার জীবনের আইডল মনে করতাম, আর সেই তুমিই কিনা আমার সবকিছু কেড়ে নিয়েছো। তোমার কোনো মাফ নেই। অনিক একজন কমান্ডোকে ইশারা করতেই আকরাম সাহেবকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। অনিক বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই রাধিকা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাইকে নিয়ে এখানেই আসা হয়। অনিককে দেখে রাধিকা বেগম ঝাপটে ধরে কান্না করে দেয়। অনিকের মনে কোনো অভিযোগ নেই, কারণ সবকিছু এখন তার জানা। সাদিয়া এসেও অনিকের কাছে মাপ চায়। অনিক তাকেও মাফ করে দেয়।
সকালে নিউজ দেখানো হয় আকরাম সাহেবকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে, যেন মৃত ব্যক্তি তার লাশের পাশে থাকতে ভয় পাবে। অনিক আর ঐশীর বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আজকে অনিকের বাসর রাত। রাজের সাথে আড্ডা দিচ্ছে, তখন রাজ বলে, অনিক যা, তোর ঐশী তোর জন্য অপেক্ষা করছে, তোকে আর বসিয়ে রাখবো না। কয়েকদিন পর আমি আমার মায়াবতীকে বিয়ে করে নিব। মাফিয়াগিরির চক্করে তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, তোর মায়াবতী আছে, নাম কি বল? রাজ বলল, তার নাম হলো জান্নাত। আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমাকে ভালোবাসতো, কিন্তু মাফিয়াগিরির জন্য শত্রু বেড়ে যায়। বাধ্য হয়ে তাকে আমি আমার লাইফ থেকে সরিয়ে দিই, তবে এখন আপন করে নিব। আমি বললাম, আচ্ছা চিন্তা করিস না, আমি সাথে আছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। কথাগুলো বলেই অনেক চলে যায়। ঘরের ভিতরে যেতে ভয় করছে, তবুও মনে সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করার পর খাটের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না, কারণ লাল শাড়ি পরে নববধূ বসে আছে। অনেক আস্তে আস্তে খাটে বসে যেই ঐশীকে টাচ করতে যাবে, তখনই ঐশী বলে, আমাকে একদম টাচ করবে না, তোমাকে নিয়ে আমার মনের ভিতরে অনেক রহস্য বাসা বেঁধেছে। আগে তার সব কয়টার উত্তর দাও, তারপরে আমাকে ধরার পারমিশন দিব। আমি বললাম, আচ্ছা বলো, তোমার মনের কি প্রশ্ন আছে? ঐশী বলল, তুমি এই বয়সে র এজেন্সিতে কিভাবে, আর তোমার জন্য মন্ত্রী সাহেবই বা আসলো কেন, আর এত ভালো ফাইটার্স কিভাবে হলে? আমি বললাম, আচ্ছা তাহলে শোনো, আমাদের কলেজে একবার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবকে ইনভাইট করা হয়। উনি আসার পর যখন স্টেজে ভাষণ দিচ্ছিল, তখন আমিও ছিলাম অনুষ্ঠানে। একটা বিল্ডিং এর উপর চোখ আটকে যায়। একজন লোক স্নাইপার নিয়ে মন্ত্রী সাহেবকে মারার জন্য বসেছিল। যখন গুলি করবে তখনই আমি মন্ত্রী সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। বাঁচানোর জন্য মন্ত্রী সাহেব আমাকে বলেছিল, যা চাই তাই দিবে। আমি তখন কিছুই চাইনি, ফলে উনি কার্ড দিয়ে বলেছিলেন, আমার যদি প্রয়োজন হয় তাহলে যেন ওনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করি। আর রইল ফাইটার্স, আমার আব্বুর বন্ধু, উনি সব ফাইটিং পারে, কুংফু, ক্যারাটে, সব ধরনের ওনার কাছ থেকে আমি প্রতিদিন রাতে গিয়ে শিখেছি। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেই দিন মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলেছিলাম আমাকে র এজেন্সিতে নেওয়ার জন্য। উনি প্রশ্ন ছাড়াই দিয়ে দেয়। আর কিছু? ঐশীর আর কোনো প্রশ্ন নেই। পরে আবার বলে, আচ্ছা আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো, এটাই তোমার কাজ। তুমি থেকে যাওয়ার আর্জি জানালে আমি আঁকড়ে ধরার গল্প পুষি। তুমি রেখে দেওয়ার স্বপ্ন বুনলে আমি মুহূর্ত জমিয়ে মুচকি হাসি। তুমি দূরে যাওয়ার ভয় দেখালে আমি মেঘ কুড়িয়ে বৃষ্টি বুনি। তুমি হারিয়ে যাওয়ার পথ খুঁজলে আমি তারার মাঝে ঘর কিনি। তুমি অভিযোগের হিসাব কষলে আমি অভিমান ভুলে কাব্য লিখি। তুমি আক্ষেপ নিয়ে রাস্তা বদলালে আমি ছায়াপথ হয়ে তোমায় দেখি। তুমি তোমার পথে চলতেই পারো, সাথে না হয় আমায় রেখো, আমি তোমার মতোই সামলে নিব। তুমি আকাশ হওয়ার স্বপ্ন দেখো, হবে কি তুমি আমার? অনিকের মুখে এমন কবিতা শুনে ঐশী অনিকের বুকে মাথা লুকায়। একরাশ লজ্জা এসে বাসা বাঁধে। অনিক ঐশীর মুখটাকে আস্তে আস্তে তার মুখের খুব কাছে নিয়ে আসে। ঐশীর ঠোঁট অসম্ভব রকম কাঁপছে। অনিক ঐশীর ঠোঁটের দিকে তাকিয়ে অন্য রাজ্যে চলে যায়, চার ঠোঁট এক করে দেয়। ঐশীও রেসপন্স দিতে শুরু করে। ঐশীর রেসপন্স পেয়ে অনেক যেন উদ্যান হয়ে যায়। ঐশীকে আষ্টে ফিষ্টে জড়িয়ে নেয়, খাটে শুইয়ে দেয়। তখনই ঐশী বলে, আরে আরে কি করছো, সবাই দেখছে তো? আমি বললাম, কে দেখছে? ঐশী বলল, কে আবার? তোমার অডিয়েন্সরা। আমি বললাম, আমি তো ভুলেই গিয়েছি। যান যান, সবার কাজে যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আল্লাহ হাফেজ।